হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। সবাইকে সেটআপে স্বাগত জানাচ্ছি। আজকে ৪ মে ২০২৪ সেটআপের ক্লাস 9 একাডেমিক কোর্স সামার সেমিস্টার শুরু হতে যাচ্ছে। তো তোমাদের সঙ্গে এই মুহূর্তে আছি আমি নুসরাত। আর আমার সঙ্গে যিনি স্ক্রিন টিচার হিসেবে থাকছেন তিনি হচ্ছে আমাদের নুসরাত জাহান রাজ আপু। উনি তোমাদের সঙ্গে জুম অ্যাপে যুক্ত থাকবেন এবং তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, প্রশ্ন থাকে সেটা উনি সমাধান করে দেবেন। আচ্ছা, কে কোথা থেকে লাইভ দেখছো আমাদেরকে জানাতে পারো। একটু পরিচিত হয়ে নেই। কে কোথায় থেকে দেখছো, কে কোথায় পড়াশোনা করছো যদি জানাও তাহলে একটু পরিচিত হওয়া যাবে। তারপর আমরা মেইন ক্লাসে চলে যাব। আচ্ছা, আচ্ছা একজন লিখেছেন সাউন্ড ওকে। ধন্যবাদ জানানোর জন্য। তাহলে আজকে আমরা মূল ক্লাসে চলে যাই। আজকে তোমাদের ক্লাসে কি থাকছে সেটা একটু পরে দেখাচ্ছি। আজকে আমরা হচ্ছে ইংলিশ লিটারেচার অংশ নিয়ে কথা বলবো। ইংলিশ লিটারেচার লেকচার 1 চ্যাপ্টার 2 নেচার্স কেমিস্ট্রি। আজকে আমাদের পড়ানোর বিষয়। আচ্ছা। তো ক্লাস শুরু করার আগে কিছু কথা বলে নিই। এই ক্লাস করলে তোমাদের কি হবে? তোমরা কিভাবে ক্লাস কন্টিনিউ করবে সে বিষয়ে কিছু কথা। আচ্ছা, ১ম যেটা আমি রেখেছি নিয়মিত লাইভ ক্লাস মনোযোগ সহকারে দেখতে হবে। অবশ্যই লাইভ ক্লাসগুলো মনোযোগ সহকারে সবাই দেখবা। তারপরে হচ্ছে ক্লাসে কোনো টপিক যদি বুঝতে সমস্যা হয় তাহলে পরবর্তীতে রেকর্ড ক্লাস থেকে দেখতে পারবে। আচ্ছা, যদি ক্লাস চলাকালীন কারো কোনো সমস্যা থাকে, কোনো টপিক যদি তোমরা বুঝতে না পারো তাহলে সেটা পরবর্তীতে রেকর্ড ক্লাস থেকে দেখে নিতে পারবে। আচ্ছা, লেকচার নোট সহ অবশ্যই গুরুত্ব সহকারে পড়তে হবে। প্রত্যেকদিন অন্তত একবার টাচআপে রাখতে হবে। আচ্ছা, লেকচার নোটস হচ্ছে আমরা ক্লাস শেষে তোমাদেরকে দিয়ে দেব। অবশ্যই লেকচার নোট খুব ভালো করে দেখবা। আর ক্লাসের পরে যদি ভালো করতে চাও অবশ্যই লেকচার নোটের কোনো বিকল্প নেই। আমি বলব লেকচার নোটস অবশ্যই গুরুত্ব সহকারে দেখবা। আচ্ছা, ক্লাস শেষে ওয়েবসাইটে গিয়ে অবশ্যই ওই ক্লাসের উপর ডেইলি এক্সামে অংশগ্রহণ করতে হবে। তোমাদের ক্লাস শেষে প্রত্যেকটা ক্লাসের উপর একটা করে এক্সাম দেওয়া থাকবে ওয়েবসাইটে। তোমরা সবাই ওয়েবসাইটে ঢুকবা এবং আজকের ক্লাসে ডেইলি এক্সাম অংশগ্রহণ করবা। এতে করে ক্লাসে কতটুকু শিখতে পেরেছো তা যাচাই করে নিতে পারবে। অবশ্যই পরীক্ষা মানেই হচ্ছে নিজেকে যাচাই করা। কতটুকু শিখতে পেরেছো, কতটুকু মনোযোগ দিতে পেরেছো সেটা একটু ছাড়িয়ে নিতে পারবে। আচ্ছা, একটু দেখি আমাদের স্লাইডে কি আছে। আজকের লেকচারে যা থাকছে। তো আজকে তোমাদেরকে কোন টপিক পড়াবো সেটা হচ্ছে এখানে বোর্ডে তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ। আজকে আমাদের থাকবে প্রথমে হচ্ছে ক্লাস রিলেটেড ভোকাবুলারি। কিছু শব্দের অর্থ থাকবে যেগুলো তোমাদের ক্লাসের সঙ্গে যুক্ত, পেজের সঙ্গে যুক্ত। তো ওগুলো খুব মনোযোগ সহকারে প্রথমেই ক্লাস রিলেটেড ভোকাবুলারি গুলো দেখে নিবা। ভোকাবুলারি শব্দের অর্থ হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস ইংরেজিতে যদি তুমি ভালো করতে চাও। যত বেশি ভোকাবুলারি জানো তত বেশি ইংরেজিতে ভালো করবা। ওকে। তারপর হচ্ছে টপিক ২ রেইনি ডে। রেইনি ডে একটা হচ্ছে টপিকের নাম। ওখানে তোমাদের জন্য কিছু জিনিস থাকবে ওটা আমরা পরবর্তীতে দেখে নিব। ৩ নম্বর টপিক হচ্ছে ফরগিং উইন্টার মর্নিং, স্টর্মি নাইট, অ্যানসারিং কোয়েশ্চেনস। এই হচ্ছে ৫ টা টপিক। আজকে ক্লাসে হচ্ছে ৫ টা টপিক নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, কে কোথা থেকে আমাদের আজকে লাইভ ক্লাসে যুক্ত হয়েছে? নুসরাত জাহান লাজ আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা, আয়ন সম্ভব একজন লিখেছেন। অনেক ধন্যবাদ ক্লাসে যুক্ত থাকার জন্য। আশা করি পুরো লাইভে থাকবেন এবং হচ্ছে লাইভ ক্লাসটা কমেন্টস এবং শেয়ার করে দিবেন। যারা হচ্ছে যুক্ত হতে পারবে তারা লাইভ ক্লাসটা দেখতে পারবে। আচ্ছা, পরবর্তী স্লাইডে আমরা চলে যাই যেটা হচ্ছে আমাদের প্রথম টপিক ক্লাসে আজকে ক্লাস রিলেটেড ভোকাবুলারি। আচ্ছা, আমরা হচ্ছে ছোটবেলায় হচ্ছে কে শব্দের অর্থ শিখতে এবং শব্দের অর্থ নিয়ে হচ্ছে খেলাধুলা করতে। আমাদের আমি যখন পড়াশোনা করতাম স্কুলে থাকতে তখন আমাদের একজন টিচার ছিলেন, ইংরেজি টিচার। উনি আমাদেরকে গেম খেলতেন আমাদের সঙ্গে, ওয়ার্ড গেম বলতো। ওয়ার্ড গেমটা ছিল এরকম, একজন হচ্ছে একটা শব্দের অর্থ বলবে, তার শেষ অক্ষর দিয়ে অন্যজন আরো একটা শব্দ লিখবে। এভাবে করে কন্টিনিউয়াস চলতেই থাকতো। তো এই ওয়ার্ড গুলো হচ্ছে আমি বলবো সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস।
ভোকাবুলারি শেখার জন্য। এমনিতে তুমি বসে গেলা ১০-৫ টা ভোকাবুলারি শিখে ফেললা, মুখস্থ করতে বসে গেলা। এরকম করে হচ্ছে আসলে আমাদের ভোকাবুলারিটা শেখা হয় না। তো তোমরা অবশ্যই বাসায় এই ওয়ার্ড গেমটা একটু চেষ্টা করে দেখতে পারো ভোকাবুলারির জন্য। ভোকাবুলারি খুবই গুরুত্বপূর্ণ নিজের জন্য। আচ্ছা, রাজীব মাঝে লিখেছেন আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড নট ভেরি ক্লিয়ার, সাউন্ড নট ভেরি ক্লিয়ার এটা লিখেছেন। আমরা দেখছি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। সাউন্ড কি ক্লিয়ার? সবাই শুনতে পাচ্ছ সবাই? শব্দ যদি সমস্যা থাকে আমাদেরকে জানাতে পারো। সাউন্ড ঠিক আছে? সবাই শুনতে পাচ্ছ? সাউন্ড ক্লিয়ার আছে? ঠিক আছে সব? ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখি এখানে তোমাদের জন্য কিছু ওয়ার্ড মিনিং ভোকাবুলারি আমি রেখেছি। ১ম টা হচ্ছে লিটারেচার সাহিত্য। আমার যে অংশটা সেটা হচ্ছে ইংলিশ লিটারেচার। তো আমি ১ম এই তোমাদের জন্য লিটারেচার অর্থ কি সেটাই রেখেছি। লিটারেচার আচ্ছা শোনা যাচ্ছে ঠিক মতন। ধন্যবাদ। আচ্ছা, লিটারেচার হচ্ছে সাহিত্য, সবাই জানো কম বেশি। তারপরে যেটা রেখেছি পোয়েট্রি কবিতা। যেহেতু ইংলিশ লিটারেচার রাখবো তোমাদের পড়ার আজকে বিষয়টা হচ্ছে ইংলিশ লিটারেচার। সেখানে পোয়েট্রি অবশ্যই আসবে একটু পরেই। তারপরে হচ্ছে এলিমেন্ট হচ্ছে উপাদান। তারপরে রেখেছি হচ্ছে স্টর্ম অর্থ হচ্ছে ঝড়। আচ্ছা, তারপরে কোল্ড ব্রিজ ঠান্ডা বাতাস। তারপরে যেটা হচ্ছে ডেট জুস খেজুরের রস। আচ্ছা, এই খেজুরের রসটা হচ্ছে কার প্রিয় বলতে পারো, আমাকে জানাতে পারো। আচ্ছা, বোঝা যায় বাট প্রবলেম আছে সাউন্ডে, একটু সাউন্ডে সমস্যা হচ্ছে। আচ্ছা, সাউন্ডটা হয়তো নেট কানেকশনের জন্য হতে পারে। হ্যাঁ, নেট কানেকশনের জন্য হয়তো তোমাদের যারা সাউন্ডের প্রবলেম পাচ্ছেন তারা হচ্ছে হয়তো নেট কানেকশনের জন্য পাচ্ছেন। আচ্ছা, তারপরে হচ্ছে বেজিস খেজুরের রস। কার খেজুরের রস পছন্দ আমাকে কমেন্টে জানাতে পারো। শীতকাল আসলে সবার বাঙালি হচ্ছে খেজুরের রস ভীষণ প্রিয়। আচ্ছা, মেলোডিয়াস হচ্ছে শ্রুতি মধুর। কোনো কিছু শুনতে আমাদের কাছে খুব ভালো লাগে সেটাকে বলা হয় মেলোডিয়াস বা শ্রুতি মধুর। আচ্ছা, এরপরে হচ্ছে ক্লাউড মানে হচ্ছে মেঘ। তারপরে এসেছে হচ্ছে ডিস্ট্রাকশন ধ্বংস। কোনো কিছু ধ্বংস করে দেওয়া ওটাকে আমরা বলি হচ্ছে ইংরেজিতে ডিস্ট্রাকশন। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে নাইটমেয়ার হচ্ছে দুঃস্বপ্ন। আচ্ছা, আমরা অনেক সময় ব্যবহার করে থাকি এই কথাটা নাইটমেয়ার দুঃস্বপ্ন। আচ্ছা, আচ্ছা, মুক্তা দাস লিমা লিখেছেন হাই আপু, ভালো আপু কেমন আছেন? অনেক ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য। আচ্ছা, ফাইন মানে লিখেছেন আমার পছন্দ আপু। হ্যাঁ, আমার খুব পছন্দ খেজুরের রস। আসলে খেজুরের রস খেতে ভীষণ মজা। আচ্ছা, আর আমার সাউন্ড ক্লিয়ার কিনা সবাই একটু চেক করবেন। ঠিক আছে। লাস্ট রিলেটেড ভোকাবুলারির পরে আমি একটু তোমাদের বইটা হাতে নিতে বলবো। যারা হচ্ছে স্টুডেন্ট আমাদের এখানে কারা আছো স্টুডেন্ট আমাকে বলতে পারো। তাহলে বলবো যে তোমাদের বইটা একটু হাতে নাও। আপু অনেকে হচ্ছে লিখছে যে সাউন্ড ক্লিয়ার না। হ্যাঁ, নেটের জন্য হয়তো হতে পারে। আচ্ছা, তোমাদের বইটা একটু হাতে নিতে পারো। আজকে তোমাদের যে অধ্যায়টা আমি পড়াবো সেটা হচ্ছে নেচার্স টেপেস্ট্রি। এই যে বোর্ডের স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ সেখানে যাবার আগে একটু বইটা নিয়ে কথা বলবো নেচার্স টেপেস্ট্রি। আচ্ছা, নেচার্স টেপেস্ট্রি বলতে কি বোঝানো হয়েছে আগে তোমাদেরকে অধ্যায় নিয়ে একটু আমি ধারণা দিব। আচ্ছা, নেচার কেমিস্ট্রি বলতে প্রকৃতির গুণন বোঝানো হয়েছে। প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির গুণন এগুলো বোঝানো হয়েছে। এই পুরো অধ্যায়টাই তোমাদের হচ্ছে প্রকৃতির উপর ভিত্তি করে নেওয়া হয়েছে। প্রকৃতি কেমন, কখন প্রকৃতি কি আচরণ করে, প্রকৃতি আমাদের সঙ্গে মানুষের সঙ্গে প্রকৃতির কি সম্পর্ক, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আজকে এই অধ্যায়টা সাজানো হয়েছে তোমাদের বইতে। তারপর আরো একটা জিনিস তোমাদের এখানে শেখানো হয়েছে সেটা হচ্ছে যে প্রকৃতি কি করে মানুষের অনুভূতি এবং কল্পনা শক্তিকে প্রভাবিত করতে পারে সেই বিষয়টা হচ্ছে এই অধ্যায়টাতে আলোচনা করা হয়েছে। আচ্ছা, তো চলো নেচার স্টেটিস্টিক আমরা দেখি প্রথমে ২.১.১ যেটা দেওয়া আছে তোমাদের টপিক বইতে যদি দেখো এখানে দেখবো দেওয়া আছে look at the following illustration আমাদেরকে বলেছে যে নিচের যে চিত্রগুলো দেখানো হয়েছে সেগুলো আমাদেরকে দেখতে বলা হয়েছে।
and describe them এবং তাদেরকে কি করতে বলা হয়েছে বর্ণনা করতে বলা হয়েছে in your own words আচ্ছা অবশ্যই এখানে দেখবা যে বলে দেওয়া আছে in your own words অর্থাৎ নিজের ভাষায় সেটাকে বর্ণনা করবা আমাদের কি হয় স্টুডেন্টরা বেশিরভাগ স্টুডেন্টরা কি করে কপি করে হয় টিচারকে কপি করে টিচার যা বলে হুবহু সেটা লিখে দেয় অথবা কোনো গাইড অথবা কোনো এক্সট্রা বুক অথবা তোমার ইউটিউব গুগল এগুলো থেকে সরাসরি কি করে করে দিয়ে যায় এটা কিন্তু পাওয়া যাবে না এবার তোমাদের আমি প্রথমে বলে রাখি এবার 2024 সালের যে নতুন কারিকুলাম করা হয়েছে তোমরা যদি দেখো প্রত্যেকটা বই কিন্তু প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা টপিক প্র্যাকটিক্যাল লাইফ বেস নেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের বাস্তব জীবনের উপর ভিত্তি করে নেওয়া হয়েছে এবং সেটাকে তুমি কপি করতে পারবে না কোনো সুযোগ নেই এখানে বলে দেওয়া হয়েছে যে ছবিগুলো তোমাদের এখানে দেওয়া আছে ওগুলো তোমাদের নিজের ভাষায় বর্ণনা করতে বলা হয়েছে তোমার অনুভূতিটা নিজের ভাষায় বর্ণনা করবা আচ্ছা এবার দেখো also write how you feel on those situation আচ্ছা বলতেছে যে এইগুলো তোমরা ডিসক্রাইব করবে তার সঙ্গে সঙ্গে এই সিচুয়েশন এই পরিস্থিতিতে যদি তুমি থাকো তাহলে তুমি কেমন ফিল করবে কেমন তোমার অনুভূতি হবে সেটা আবার তোমাকে নিজের ভাষা লিখতে বলা হয়েছে ঠিক আছে তাহলে চলো আমরা দেখি প্রথমে আমাদের যে ইলাস্ট্রেশনটা দেওয়া আছে বইতে তোমরা যদি দেখো বইতে দেখতে পাবা এ রেইনি ডে বৃষ্টির একটি দিন তারপর চিত্র দেওয়া আছে আচ্ছা আমি প্রথমে কিছুই বলবো না প্রথমে তোমরা একটু বলো তো এই ইলাস্ট্রেশনটা দেখে তোমরা কি বুঝতে পারতেছো এখানে আসলে আমাদের কাছে কি জানতে চেয়েছে যদি ছবিটা দেখো তাহলে তোমাদের মাথায় প্রথমে কি আসে একটা বৃষ্টির দিন কিছু ছাত্রছাত্রী দেখো ইউনিফর্ম দেখলে বোঝা যাবে ওরা হচ্ছে শিক্ষার্থী আচ্ছা কিছু শিক্ষার্থী ছাতা তাদের হাতে একটা করে ছাতা আছে ওই ছাতা মাথায় দিয়ে তাই কোথায় যাচ্ছে যেহেতু তারা শিক্ষার্থী ইউনিফর্ম পরা তার মানে তারা স্কুলে যাচ্ছে এটা খুব সাধারণ একটা বিষয় আচ্ছা মার্জিয়া রহমান হাই আচ্ছা তো তারা হচ্ছে স্কুলে যাচ্ছে তাহলে এই যে খুব সাধারণ একটা ছবি খুব সাধারণ কিছু কনসেপ্ট দেওয়া আছে কিছু স্টুডেন্ট ছাতা মাথায় বৃষ্টির দিনে স্কুলে যাচ্ছে এই কয়েকটা লাইন শুধু হচ্ছে তুমি তোমার নিজের ভাষায় কি করবে ডিসক্রাইব করবা আমাদেরকে প্রথম কাজটাই কিন্তু এটা দেওয়া হয়েছে আচ্ছা প্রথমে আমি ডিসক্রিপশন এবং হচ্ছে ফিল্মে যাব না প্রথমে তোমাদের প্রথম দুই পাতা অর্থাৎ পেজ নাম্বার 18 এবং পেজ নাম্বার 19 তিনটা ছবি দেওয়া আছে এই ছবিগুলো এখনই তোমাদেরকে ডিসক্রাইব করতে বলে নাই তুমি যদি দেখো পেজ নাম্বার 20 হচ্ছে দেখতে পাবে ডিসক্রিপশন এবং হচ্ছে ফিলিং দেওয়া আছে তো ডিসক্রিপশন এবং ফিলিং আমি একটু পর যাবো তার আগে ইলাস্ট্রেশন গুলো নিয়ে একটু কথা বলি আচ্ছা প্রথমটা গেল আমাদের রেইনি ডে দ্বিতীয়টা তোমরা যদি বইতে দেখো উইন্টার মর্নিং আচ্ছা আমি হচ্ছে স্লাইডটা দেখাই তোমাদের উইন্টার মর্নিং ছবিতে দেখা যাচ্ছে হ্যাঁ ছবিতে কি দেখা যাচ্ছে এই জিনিসটা তুমি আগে নিজে নিজে চিন্তা করবা যে আসলে ছবিতে আমি কি দেখতে পাচ্ছি আমি ছবিতে দেখতে পাচ্ছি একটা ছেলে দাঁড়িয়ে আছে সে কি তার ড্রেস আপটা একটুখানি চেঞ্জ তাই না শীতের ড্রেস আপ যেমন আমার মাথায় টুপি পরি তবে গলা হচ্ছে একটা মাফলা বা যেটাই বলে ওটা নেই এবং হচ্ছে সোয়েটার পরি তাই না ঠিক ওর গেট আপটা এমনই তবে গেট আপটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস ওটা দেখে তুমি বুঝতে পারবে এখানে হচ্ছে কি বোঝানো হচ্ছে অথবা তোমার কাছে কি জানতে চাচ্ছি আচ্ছা এরপর যেটা হচ্ছে একটা স্পেশাল জিনিস আছে এই ছবিতে কে বলতে পারবা আমি প্রথমেই বলবো না দেখি তোমরা কেউ বলতে পারো কিনা আচ্ছা কেমন হয় লিখেছেন সাউন্ড ক্লিয়ার হচ্ছে না একটু বলুন তো সাউন্ড ক্লিয়ার না অনেকে বলতেছে মনে লিখেছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আমি কিন্তু প্রথমেই বলবো না তোমরা বলো তো এই উইন্টার ফগি উইন্টার মর্নিং এর ছবিতে কি একটা বিশেষ জিনিস আছে বেশি কেউ বলতে পারো কিনা আমি বলে দেবো না প্রথমেই তোমরা একটু দেখার চেষ্টা করো তো বলার চেষ্টা করো এই উইন্টার মর্নিং এর একটা ইম্পর্টেন্ট জিনিস আর ইউনিক জিনিস আছে সেটা কি কে বলতে পারবা আগে আমি বলে দিব কেউ যখন বলতে পারেনি আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে একটা হাড়ি বাঁধা খেজুর গাছ আমাদের শীতের সব থেকে বড় বৈশিষ্ট্য বড় বৈচিত্র্য হচ্ছে সব জায়গায় গ্রামে গেলে দেখতে পাবা খেজুর গাছে হাড়ি বাঁধা অর্থাৎ খেজুরের রস সংগ্রহ করার জন্য সুতরাং শীতকাল বোঝার জন্য খেজুর গাছে গাছে হাড়ি বাঁধা এটার কোনো বিকল্প নেই আমার মতে আচ্ছা তারপরে যেটা আছে আচ্ছা একদিন লিখেছো
শামসুন নাহার লিখেছেন বিশেষ জিনিস খেজুর গাছ। একদম ঠিক বলেছেন, বিশেষ জিনিসটা হচ্ছে আসলে খেজুর গাছ। শীতকাল বুঝতে হলে খেজুর গাছের কোনো বিকল্প নেই আসলেই। আচ্ছা, অনেক ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে স্টারি নাইট অর্থাৎ ঝড়ের রাত। দেখো ৩ নম্বর ইলাস্ট্রেশনটা তোমাদের দেওয়া আছে এখানে। স্টারি নাইট মানে হচ্ছে ঝড়ের রাত। আচ্ছা, আর দেখে কি বোঝা যাচ্ছে? আকাশে খুব বিদ্যুৎ চমকাচ্ছে, তাই না? খুব বাতাস হচ্ছে, গাছপালাগুলো সব উড়ে উড়ে যাচ্ছে। আমাদের এটা কিন্তু আমাদের একদম স্বচক্ষে দেখা। সবাই দেখেছো কম বেশি ঝড়ের রাত, তাই না? তাহলে আমি কিন্তু ১ম এ বলে দিচ্ছি, এবার কারিকুলাম হচ্ছে তুমি কোথাও কপি করতে পারবা না, কোথাও মুখস্থ করতে পারবা না। প্রত্যেকটা জিনিস প্র্যাকটিক্যাল লাইফ থেকে নেওয়া, প্রত্যেকটা জিনিস নিজস্ব অভিজ্ঞতা দিয়ে করতে হবে। আচ্ছা, তো অস্ট্রেলিয়াতে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ডার্ক ক্লাউড, তাই না? একদম কালো মেঘ। আচ্ছা, এই জিনিসগুলো আমরা তুমি শহরে থাকো অথবা গ্রামে থাকো আমরা দেখতে পাই, তাই না? স্টোরি লাইট। আচ্ছা, তাহলে চলো আমরা এই ৩ টা ইলাস্ট্রেশন সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছি। এবার চলো আমাদের পেজ নাম্বার 20 বলা হয়েছে একটা বক্স দেওয়া আছে তোমরা দেখতে পাবা। ইউর ডেসক্রিপশন ইউর ফিলিং। তোমার বর্ণনা অর্থাৎ ছবি দেখে তুমি বর্ণনা করবা ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ আর হচ্ছে তোমার অনুভূতি। এই সিচুয়েশনে তুমি যদি পড়ো, কখনো যদি ঝড়ের রাত দেখতে পাও, তুমি ওই ঝড়ের রাতে বাইরে রয়ে গেলা, তখন তোমার অনুভূতি কেমন হবে সেটা আমাদেরকে লিখতে বলা হয়েছে। আচ্ছা, তারপরে দেখো, চলো তাহলে আমি ডেসক্রিপশনে চলে যাই। ১ম স্লাইড গুলোতে আমরা আস্তে, আস্তে চলে যাই। আচ্ছা, ডেসক্রিপশন তোমাদের জন্য আমি কিছুটা সাজিয়ে লিখেছি। তবে আমি বলব কেউ কিন্তু কপি করবা না, একদমই না। কেউ খাতায় টুকে ফেলবা না। একদমই কপি করা যাবে না। আমি হচ্ছে তোমাদেরকে প্রসেসটা দেখিয়ে দেব। দেখিয়ে দেবে যে এই পথে তুমি এইভাবে এই জিনিসটা তুমি বর্ণনা করতে পারো। কিছু ফরম্যাট দেখিয়ে দেবে, তুমি ওই ফরম্যাট অনুযায়ী তোমার নিজের মতো করে লিখবা। যেমন ধরো তুমি কিছু শব্দ পরিবর্তন করলা, আমার এই লাইনগুলোর কিছু স্ট্রাকচার পরিবর্তন করে দিলা, তাহলে কিন্তু তোমার নিজের মতো হয়ে যাবে। তুমি লেখার আগে এই যে নিজস্ব কিছু লেখার আগে আমরা কি করি? ১ম এ হচ্ছে চিন্তা করি যে আসলে আমি কি, কি লিখতে পারি? এই জিনিসটা আগে নিজের মাথায় সেট করে নিবা। তারপরে হচ্ছে সেগুলোকে ছোট, ছোট শব্দে সাজাবা। হুম? তারপর ফাইনালি কি করবা? পুরোটাকে একসঙ্গে করবা। এডিট এবং মেনশন দিবা যে তোমার কোথাও ভুল আছে কিনা। এভাবে হচ্ছে তোমরা নিজেদেরকে ডেভেলপ করতে পারো যে নিজের মতো করে কিভাবে লেখা যায়। কখনোই কপি করবা না, কখনোই মুখস্থ করবা না। আচ্ছা, তবে আমি ফরমেট যেটা লিখেছি একটুখানি তোমাদেরকে বলি ডেসক্রিপশন কেমন হতে পারে। This illustration tells us the story of a rainy day. আচ্ছা, this illustration tells us the story. এই illustration অথবা এই ছবিটা আমাদেরকে কিসের গল্প বলছে? rainy day, একটি বৃষ্টির দিনের গল্প বলছে। আচ্ছা, of school going students, কিছু স্কুলে যাওয়া শিক্ষার্থীদের বৃষ্টির দিনের গল্প বলছে। অবশ্যই আমি প্রথমেই বলে দিলাম স্কুলের স্টুডেন্টরা স্কুলে যাচ্ছে হাতে একটা ছাতা নিয়ে বৃষ্টির দিনে। এই জিনিসগুলো একটুখানি নিজেদের মতো করে সাজিয়ে লিখবা। এই লাইনটা চাইলে তুমি নিজেদের মতো করে দিতে পারো। যেমন দিস ইলাস্ট্রেশন তুমি বলতে পারো দিস ইমেজ। ইলাস্ট্রেশনের পরবর্তী তুমি ইলাস্ট্রেশনের যে সিনোনিয়াম গুলো সেগুলো এড করতে পারো। তাহলে কিন্তু তোমার নিজের একটা কন্ট্রিবিউশন থাকলো। আচ্ছা, তারপরে আমরা কি দেখতে পাচ্ছি? We can see আমরা দেখতে পাচ্ছি there are many students on their way to school. এখানে অনেকগুলা স্টুডেন্ট আছে, অনেকগুলা শিক্ষার্থী আছে। তারা কোথায় যাচ্ছে? তারা হচ্ছে স্কুলের পথে। হুম? আচ্ছা, on their way to school and they are holding umbrellas because it's raining. আচ্ছা, তারা হচ্ছে একটা করে ছাতা ধরে আছে এবং কোথায় যাচ্ছে? স্কুলের পথে আছে। কারণ কি? বিকজ ইটস রেইনি, কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে। এটাই হচ্ছে তোমার ছোটখাটো একটা সংক্ষিপ্ত ডেসক্রিপশন। এর চেয়ে বড় করার কিছু নেই। আমাদেরকে ছবিটা সম্পর্কে একটুখানি বলতে বলা হয়েছে, আমরা এভাবে বলতে পারি। অবশ্যই কেউ কপি করবা না। ওকে, দেন চলো এই যে রেইনি ডে এটা ডেসক্রিপশন তুমি লিখলে কি দেখতে পাচ্ছ? এবার আসো তোমার অনুভূতি কি? তুমি নিশ্চয়ই কোনো না কোনো বৃষ্টির দিনে স্কুলে গিয়েছো এভাবে ছাতা মাথায়, হ্যাঁ? অর্ধেক ভিজে, ব্যাগ একটু ভিজে গেছে, পা একটু ভিজে গেছে, কিছুটা চোখ ভিজে গেছে, এরকম অবস্থায় হেঁটে হচ্ছে স্কুলে গিয়েছো। তো সেই অনুভূতিটা একটু নিজের মতো করে লিখবে। আচ্ছা, আমি তোমাদের জন্য একটু অনুভূতি শেয়ার করি, সেটা হচ্ছে কিরকম? পার্সোনালি আই লাভ রেইন। যেহেতু তোমার নিজের অনুভূতি জানতে চাচ্ছে, সবাই নিজের ব্যক্তিগত অনুভূতিটাই লিখবা। কারো যদি বৃষ্টির দিন ভালো না লাগে তাহলে সে লিখবা পার্সোনালি আমি ভালোবাসি না হচ্ছে বৃষ্টির দিন। অর্থাৎ বৃষ্টির দিনে স্কুলে যেতে আমি ভালোবাসি না। এই জন্য আমি পার্সোনালি শব্দটা এখানে ব্যবহার করেছি। যেহেতু তোমার ব্যক্তিগত মতামত চাচ্ছে, তার মানে তুমি
তোমার ব্যক্তিগত যা মতামত হয় সেটাই তুমি লিখবা। তুমি বৃষ্টির দিন পছন্দ করো না, কিন্তু লিখে দিলে হ্যাঁ আমি বৃষ্টির দিন পছন্দ করি। কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই, নিজের অনুভূতিটা লিখবা। আচ্ছা, পার্সোনালি আই লাভ রেইন। ব্যক্তিগতভাবে আমি কি করি, বৃষ্টির দিন ভালোবাসি অথবা বৃষ্টি ভালোবাসি। বিফোর রেইনিং দ্য স্কাই ইজ কভার্ড উইথ ডার্ক ক্লাউডস। বিফোর রেইনিং, বৃষ্টির পূর্বের অবস্থাটা কেমন হয়? হ্যাঁ, বৃষ্টির পূর্বের অবস্থাটা কেমন হয়? বৃষ্টির পূর্বের অবস্থাটা হয় হচ্ছে আকাশ পুরো কালো মেঘে ঢেকে যায়। এটা আমাদের স্বচক্ষে দেখা অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা। তাহলে সেই জিনিসটা কিন্তু তুমি চাইলে একটু লিখতে পারো। আচ্ছা, বিফোর রেইনিং দ্য স্কাই ইজ কভার্ড উইথ ডার্ক ক্লাউডস। বৃষ্টির পূর্বে আকাশটা হচ্ছে কালো মেঘে ঢেকে যায়। আচ্ছা, I love to see when raindrops fall from the clouds. আচ্ছা, আমি দেখতে ভালোবাসি যখন মেঘ থেকে কি হয়, বৃষ্টির ফোঁটা পড়ে। যখন মেঘ থেকে বৃষ্টিটা বর্ষিত হয় তখন সেই দৃশ্যটা দেখতে আমি ভালোবাসি। এমন অনেক অনেক জন আছে যারা হচ্ছে এরকম বৃষ্টি পড়তে ভালো লাগে, বৃষ্টি পড়তে দেখতে যাদের ভালো লাগে, আমরা কি করি, কেউ বারান্দায়, কেউ হচ্ছে জানালা দিয়ে বাইরে দেখি এভাবে, তাই না? দেখো কিনা, সবাই দেখো নিশ্চয়ই। আমি নিজে কিন্তু অনেক দেখি, বারান্দাতে দেখি যে কিভাবে বৃষ্টির ফোঁটা পড়তেছে মেঘ থেকে। আচ্ছা, আচ্ছা, তারপরে হচ্ছে and the sound of rain on rooftops and leaves. আচ্ছা, এরপরে হচ্ছে আরো একটা জিনিস আমি ভালোবাসি, সেটা হচ্ছে বৃষ্টির ফোঁটার শব্দ। ছাদে বৃষ্টির ফোঁটা যখন পড়ে একটা শব্দ হয়, তাই না? মিছিল পাতায় যখন বৃষ্টির ফোঁটা পড়ে একটা শব্দ হয় না, তাই না? অনেকেই বৃষ্টি পড়ার শব্দ পছন্দ করে। বিভিন্ন ধরনের কবিতা, গল্প, উপন্যাসে তোমরা দেখবা যে কবিরা এই জিনিসটাকে খুব বেশি হাইলাইটেড করে লিখেছে, তাই না? আচ্ছা, তুমি কি ভালোবাসো, তুমি সেটা লিখতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো অন এ রেইনি ডে, বৃষ্টির দিনে the air feels fresh, বাতাসটা খুব ফ্রেশ হয়, রিফ্রেশিং হয়, তাই না? এটা কিন্তু সত্যি কথা। বৃষ্টির দিনে বাতাস ভীষণ ঠান্ডা হয় এবং মনে হয় যেন পুরো শরীর জুড়িয়ে যাচ্ছে। এরকম একটা অনুভূতি হয়। আমার কিন্তু হয়। তোমাদের কার কার হয় আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আচ্ছা, এরপরে দেখো and there is a cool breeze, এবং এখানে খুব ঠান্ডা বাতাস বয়। cool breeze, ঠান্ডা হাওয়া বয়। that makes everything seem কালার কোজি। আচ্ছা, যেটা হচ্ছে সবকিছুকে শান্ত এবং আরামদায়ক করে দেয়। এই যে আমাদের এই যে 42 ডিগ্রি 44 ডিগ্রি গরম পড়তেছে, টেম্পারেচার পড়তেছে, একটা বৃষ্টির জন্য আমরা কি না করেছি, তাই না? কত দোয়া, কত নামাজ, তাই না? এই বৃষ্টিটা যখন হয়েছে, বৃষ্টির বাতাসটা যখন হয়েছে তখন কি হয়েছে, আমাদের মনে হয়েছে যে হ্যাঁ, এটা থেকে শান্তির আর কিছু নেই, তাই না? এমন মনে হয়েছে, আরামদায়ক একটা পরিবেশের সৃষ্টি হয়। আচ্ছা, তো তোমরা তোমাদের অনুভূতি গুলো কিন্তু এভাবে লিখতে পারো। তুমি কি ভালোবাসো, কি পছন্দ করো, কি অপছন্দ করো, এই জিনিসগুলো আগে মাথায় একটু সেট করে নিবে, তারপর লিখতে শুরু করবা। দেন চলো আমরা দ্বিতীয়টাতে যাই। আমাদের সেকেন্ড হচ্ছে এ foggy winter morning। আচ্ছা, foggy winter morning হচ্ছে কুয়াশাচ্ছন্ন শীতের সকাল। আমি ব্যক্তিগতভাবে কুয়াশাচ্ছন্ন শীতের সকাল ভীষণ ভীষণ পছন্দ করি। কে কে পছন্দ করো? আচ্ছা, আর এখানে তোমার ডেসক্রিপশন কি হবে, তুমি যা দেখতে পাচ্ছ ঠিক তাই একটুখানি বলবা। আচ্ছা, this illustration tells us the story। প্রত্যেক ডেসক্রিপশনে কিন্তু সেম জিনিস আমি রেখেছি যে this illustration tells us the story ড্যাশ 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 ডট ডট ডট, এভাবে এই ফরম্যাটে তুমি আগাতে পারবা। আচ্ছা, স্টোরি অফ এ foggy winter morning, এই ছবিটা, এই চিত্রটা আমাদেরকে একটি শীতের সকালে, কুয়াশাচ্ছন্ন শীতের সকালে গল্প বলতেছে। আচ্ছা, we can see, আমরা দেখতে পাই, এখানে ওই ফরম্যাটে কিন্তু একই, দেখেছো? we can see, তারপর তুমি ড্যাশ 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 তোমার মতো করে সেন্টেন্স দিতে পারবা, ঠিক আছে? আচ্ছা, we can see, আমরা দেখতে পাচ্ছি there is a boy, এখানে একটু ভালো, wearing winter clothes। আচ্ছা, সে কি করেছে, wearing winter clothes, উইন্টারে শীতের যে পোশাকগুলো আমাদের হয় ওগুলো পরে আছে। আচ্ছা, তারপরে কি করেছে দেখো। আচ্ছা, enjoying the scenic beauty of a winter morning, শীতের সকালের একটা কিন্তু সৌন্দর্য আছে, আলাদা সৌন্দর্য আছে। কেউ কি কখনো ফিল করেছো, যখন ঘন কুয়াশা থাকে, নিজের হাতটা যখন এভাবে দিবা দেখবা যে নিজের হাত দেখা যাচ্ছে না। তারপর সূর্যটা একটু আবছা আবছা দেখা যায়, চারপাশে কিছু দেখা যায় না, খুব ঝাপসা ঝাপসা দেখা যায়, তাই না? এই ছেলেটা হচ্ছে কি করছে, শীতের সকালে সৌন্দর্য উপভোগ করছে। আচ্ছা, দেন আসো এরপর আমি কি লিখেছি, there is one more special thing, ওই যে আমি প্রথমে বলেছিলাম এখানে একটি স্পেশাল জিনিস আছে, সে জিনিসটা কি একজন বলেছিলেন। আচ্ছা, খেজুর গাছ, দ্যাট ইজ এ পটেড ডেড পাম ট্রি, সেটা হচ্ছে হারে বাবা একটি খেজুর গাছ। এটাই হচ্ছে আজকে মর্নিং এর বিশেষ জিনিস। আচ্ছা, আমাদের ডেসক্রিপশন গেল, চলো আমরা হচ্ছে অনুভূতিতে যাই।
উইন্টার মর্নিং সম্পর্কে কার কেমন অনুভূতি এবার হচ্ছে সেটা লেখার পালা, সেটা একটু দেখার পালা। নিজের মতো করে দিবে। হচ্ছে আমি আবার রিপিট করছি, তোমার যদি উইন্টার মর্নিং ভালো না লাগে তাহলে তুমি অবশ্যই লিখো আমি উইন্টার মর্নিং পছন্দ করি না। উইন্টার মর্নিং কেন পছন্দ করো না সেই অনুভূতিটাও তোমাকে লিখতে হবে। আচ্ছা, পার্সোনালি আই লাভ দ্য সেলিব্রিটি অফ এ ফগি উইন্টার মর্নিং। ব্যক্তিগতভাবে এখানে কিন্তু সবাই ব্যক্তিগত মতামত চেয়েছে, সুতরাং তোমাদের ব্যক্তিগত মতামতটাই বলবা। আচ্ছা, ব্যক্তিগতভাবে আমি হচ্ছে ফগি উইন্টার মর্নিং অর্থাৎ কুয়াশাচ্ছন্ন শীতের সকালে সৌন্দর্যটা কি করি, ভালোবাসি বা উপভোগ করি। আচ্ছা, as far as the eye can see, যতদূর দৃষ্টি যায়, যতদূর চোখ যায়, যতদূর দৃষ্টি যায় ততদূর কি দেখা যায় আসলে, here and there only dense fog can be seen। এখানে সেখানে যেখানে যাই দেখবা যতদূর দৃষ্টি যাবে সব জায়গায় আমরা দেখি কি, ঘন কুয়াশা। এছাড়া আর কিছু দেখা যায় না, সবকিছু হালকা হালকা দেখা যায়, আচ্ছা আচ্ছা অবয়ব দেখা যায়। আচ্ছা, এবার দেখো ইট ফিলস অ্যামেজিং, এটা সত্যি খুবই চমৎকার একটা অনুভূতি। ওয়াক অন ডিউরি গ্রাস, আচ্ছা শিশিরের ঘাসে ভেজা ঘাসের উপর যখন শিশির পড়ে সেটার উপর খালি পায়ে হাঁটা। এবার হচ্ছে গল্পগুলোর সামনে অনেক পড়েছি এবং যারা গ্রামে ছিল এবং গ্রামে কখনো গিয়েছো তারা হচ্ছে এই বিষয়গুলো কিন্তু উপভোগ করেছো, আমি নিজে উপভোগ করেছি। হচ্ছে শীতের সকালে ঠান্ডা ঘাসের উপরে যখন হচ্ছে শিশির বিন্দু পড়ে থাকে সেটার উপর দিয়ে হাঁটা, এটা হচ্ছে চমৎকার একটা অনুভূতি। আচ্ছা, আই লাভ টু ফিল দ্য কোল্ড ব্রিজ এন্ড টেস্ট দ্য ফ্রেশ গ্রেপ জুস টু। আচ্ছা, আই লাভ টু ফিল দ্য কোল্ড ব্রিজ, শীতের সকালে অবশ্যই একটা ঠান্ডা বাতাস আছে, সেটা হচ্ছে রেইনি ডে থেকেও বেশি ঠান্ডা হয়, তাই না? অনেকে অপছন্দ করো আমি জানি। আচ্ছা, and taste the fresh grape juice too। আচ্ছা, এবং হচ্ছে শীতের সকালের যে ফ্রেশ খেজুরের রস সেটা বাঙালিরা পছন্দ করে না, আমার মনে হয় মানুষ নেই, সবাই খুব পছন্দ করে। আচ্ছা, এই হচ্ছে আমাদের শীতের সকাল নিয়ে অনুভূতি। ঠিক আছে, চলো আমরা থার্ড ইলাস্ট্রেশনে যাই, সেটা হচ্ছে স্টর্মি নাইট। আচ্ছা, স্টর্মি নাইট মনে হয় কেউ পছন্দ করে না, স্টর্মি নাইট পছন্দ করার মতো কিছু না আসলে। ডিসক্রিপশন আমরা কি লিখবো, সেটা হচ্ছে একই একই জিনিস, বারবার রিপিট করতেছে একই জিনিস, একই ফর্মুলা। দিস ইলাস্ট্রেশন টেলস আস দ্য স্টোরি অফ এ স্টর্মি নাইট। আমি তোমাদের এই ফরম্যাটটা কি আসলে ডেসক্রিপশনের ফরম্যাটটাকে ধরতে পেরেছো? ডেসক্রিপশনের ফরম্যাটটা হচ্ছে এরকম, তুমি বলবে দিস ইলাস্ট্রেশন টেলস আস দ্য স্টোরি অফ এ ড্যাশ, অফ এ উইন্টার মর্নিং, of a rainy day, of a foggy winter morning, of a stormy night, of a snow evening, যেখানে যা হয় সেই জিনিসটা শুধু আমরা এই ফর্মেটে বসাবো। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের ফর্মেট। ওকে, চলো, it seems like the sky is covered with dark clouds। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে আকাশটা কালো মেঘে ঢেকে গেছে, কালো মেঘে ঢেকে গেছে, and lightning flashes, এবং হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে। এই যে দেখো সাদা সাদা এগুলো দেখতেছো, এগুলো হচ্ছে বিদ্যুৎ চমকানো। তাহলে আমরা দেখতে পাচ্ছি আকাশটা খুব কালো মেঘে ঢেকে গেছে এবং হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে। আচ্ছা, এরপরে স্টর্মি স্টর্মি ওয়াইন ইজ ব্লোয়িং, এবং একটি ঝোড়ো হাওয়া বইছে, তাই না? অবশ্যই ঝোড়ো হাওয়াটা দেখবে কিভাবে, বুঝবে কিভাবে, গাছগুলো দেখেছো এভাবে কাত হয়ে গেছে। তার মানে এখানে হচ্ছে কি কি জিনিস দেখতে পাচ্ছ, এক বিদ্যুৎ চমকাচ্ছে, লাইটনিং ফ্ল্যাশেস, ডার্ক ক্লাউডস হচ্ছে কালো মেঘ, ঘন কালো মেঘ, আর হচ্ছে স্টর্মি ওয়াইন। আচ্ছা, এই ছিল আমাদের ডেসক্রিপশন হচ্ছে স্টর্মি নাইটের। দেন চলো শুরু হয়ে যায়, তাই আমি একটু চেক করি সবাই পড়া বুঝতে পারতেছো কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা। আচ্ছা, এখন লিখছে আপু সাউন্ড ক্লিয়ার না, সবাই লিখতেছে হচ্ছে সাউন্ড ক্লিয়ার না। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার না, সাউন্ড শোনা যাচ্ছে না। আচ্ছা, ওয়াইড কার্সিভ, হুম, কার্সিভ মাত্র শুরু, অনেক দেরি। হ্যাঁ, সাউন্ডটা তো হচ্ছে ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা, শব্দ এখনো কি শুনতে পাচ্ছ না? শব্দ কি এখন ক্লিয়ার? সাউন্ড সমস্যার জন্য আন্তরিকভাবে আমরা দুঃখিত, আসলে কেন হচ্ছে আমরা বুঝতে পারছি না। আচ্ছা, একজন লিখেছেন হচ্ছে গম গম করতেছে, আমি একটু দেখতো কি সমস্যা হচ্ছে হচ্ছে বুঝতে পারছি না আসলে সাউন্ড কেন প্রবলেম করছে।
এখন শুনতে পাচ্ছ? এখন ক্লিয়ার? আচ্ছা, একদম লিখেছেন বোঝা যায় বাট কষ্ট হয়। আচ্ছা। আচ্ছা আমরা দেখছি, দেখি কি করা যায়। আচ্ছা, এখন সবাই একটু চেক করো তো সাউন্ড ক্লিয়ার কিনা? এখন ঠিক আছে কিনা একটু আমাকে জানাও। এখন শব্দ শুনতে পাচ্ছ সবাই? এখন ক্লিয়ার? হ্যাঁ, একটু কনফার্ম করো তো এখন ক্লিয়ার কিনা? আমরা হচ্ছে চেক করেছি বিষয়টা। আচ্ছা, একজন লিখেছেন উদয় চৌধুরী ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার হলে ঠিক আছে। এখন নাও গুড। থ্যাংক ইউ। আগের চেয়ে ভালো। হ্যাঁ, জানানোর জন্য অনেক, অনেক ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা, সাউন্ড প্রবলেম এর জন্য আবারও দুঃখিত। সবাই ধৈর্য ধরেছিলেন। মার্জিয়া রহমান লিখেছো ক্লিয়ার। ও থ্যাংক ইউ আপু। ফর বেটার। ঠিক আছে। এবার তাহলে আবার ক্লাসটা শুরু করি। সাউন্ড প্রবলেম এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, আচ্ছা। এবার হচ্ছে আমরা স্টর্মি নাইট এর ফিলিংটা অনুভূতিটা জানাবো। নিজেদের ফিলিংটা বলবো। কে কেমন হচ্ছে স্টর্মি নাইট দেখেছো? কেউ কখনো স্টর্মি নাইটে পড়েছো? এরকম? হুম? কখনো ফিল করেছো ঝড়ের রাত কেমন হয়? তোমাদের অনুভূতি কেমন হয়েছে? আমার দেখা তো আমার যেটা অনুভূতি তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে যে যখন ঝড়ের রাত হয় সবাই হচ্ছে আল্লাহকে ডাকতে শুরু করে এবং হচ্ছে খুবই ভয় থাকে। আসলে এটা খুবই ভয়ের ব্যাপার যে কোথাও যেন কারো কোনো ক্ষতি না হয়ে যায়। সৃষ্টিকর্তার কাছে সবাই প্রার্থনা করতে থাকে, তাই না? এরকম একটা অনুভূতি সৃষ্টি হয় সবার মধ্যে। স্টর্মি নাইট এর ফিলিংটা আসলে এমন। আচ্ছা, দেখি আমি তোমাদের জন্য ফিলিং কি লিখেছি। আচ্ছা, স্টর্মি নাইট ইজ এ ভেরি হরেবল নাইট। প্রথমেই যে কথাটা লিখলাম, স্টর্মি নাইট হচ্ছে একটি ভয়ঙ্কর রাত। আসলেই ভয়ঙ্কর রাত। দুঃস্বপ্নের মতো, তাই না? আচ্ছা, ইট সিমস অ্যাজ ইফ নেচার ইজ প্লেইং আ গেম অফ ডিস্ট্রাকশন। ইট সিমস অ্যাজ ইফ মানে এটা দেখে মনে হয় বা বোঝা যায় যে প্রকৃতি আমাদের সঙ্গে একটা খেলা খেলছে, ধ্বংসের খেলা। তাই না? মনে হচ্ছে সবকিছু আজকে ধ্বংস করে ফেলবে। এরকম একটা অনুভূতি সৃষ্টি হয়। আচ্ছা, a stormy wind blows everything away। আচ্ছা, স্টর্মি ওয়াইন্ড শক্ত এবং হচ্ছে তোমার কি বলবো শক্তিশালী ঝোড়ো হাওয়াটা সবকিছু উড়িয়ে নিয়ে যায়। ঠিক এমনটাই হয়। যদি দরজা জানালা সব বন্ধ করে রাখি তারপরও বাইরে যে সবকিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে এই শব্দটা আমরা শুনতে পাই, তাই না? এই বিষয়টা আমরা বুঝতে পারি যে ওখান থেকে টিনের চাল উড়ে গেছে, ওখান থেকে ওর দোকান উড়ে গেছে, ওখান থেকে ওর এটা উড়ে গেছে, ওটা উড়ে গেছে, তাই না? এমনটা হয়, বোঝা যায়। শক্তিশালী ঝোড়ো হাওয়াটা সব উড়িয়ে নিয়ে যায়। আচ্ছা, এভরিওয়ান ফিলস সবাই হচ্ছে কিরকম অনুভূত হয় আমি যেটা প্রথমে বললাম হেল্পলেস, অসহায় অসহায়। সবার মনে হয় যেন আসলে কিছু করার নেই, সৃষ্টিকর্তা ছাড়া এই মুহূর্তে আমাদেরকে রক্ষা করার আসলে আর কেউ নেই। সবার জন্য আমরা কি করি? প্রার্থনা করতে থাকি। আচ্ছা, এভরিওয়ান ফিলস হেল্পলেস, সবাই কি অসহায় বোধ করি। এন্ড স্টার্টস প্রেইং টু অলমাইটি, এবং সৃষ্টিকর্তার কাছে কি করি সবাই? প্রার্থনা করতে থাকি যেন কারো কোনো ক্ষতি না হয়, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। আচ্ছা, টু মি, আমার জন্য। এবার হচ্ছে পার্সোনাল অনুভূতি চাইছে না তোমাদের কাছে, সুতরাং তোমার জন্য স্টর্মি নাইটটা কেমন সেটা একটু বলবা। টু মি এ স্টর্মি নাইট ইজ এ নাইটমেয়ার, যেটা আমি একদম প্রথমে বললাম দুঃস্বপ্নের মতো মনে হয়। আচ্ছা, তো আমার কাছে স্টর্মি নাইট ঝড়ের রাতটা হচ্ছে একটা দুঃস্বপ্নের মতো। নাইটমেয়ার শব্দটা কিন্তু আমি ভোকাবুলারিতে রেখেছি, তোমরা খেয়াল করেছো কিনা? নাইটমেয়ার মানে হচ্ছে দুঃস্বপ্ন। আচ্ছা, তো স্টর্মি নাইট সম্পর্কে তোমাদের ব্যক্তিগত কোনো মতামত আছে? থাকলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারো, অথবা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে করতে পারো। আমাদের স্ক্রিন টিচার তোমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছে, তোমাদের সমস্ত প্রশ্ন এবং সমস্ত সমস্যার সমাধান দেবেন। আচ্ছা, তাহলে চলো নেক্সট আমাদের কি আছে সেটা একটু দেখি। এরপরে আসছে আনসারিং কোয়েশ্চেন্স। আচ্ছা, তোমরা দেখবা
2.1.2 বইতে একটু দেখো 2.1.2 এখানে আমাদেরকে কিছু কাজ দিয়েছে, কিছু টাস্ক দিয়েছে। দেখি পরে কি লেখা আছে এখানে। আস্ক এন্ড অ্যানসার দ্য ফলোইং কোয়েশ্চেনস ইন পেয়ার্স। পেয়ার্স মানে জোড়ায় তোমাদেরকে এখানে সবগুলা কাজ কিন্তু গ্রুপ ওয়াইজ করতে বলা হয়েছে, দলগতভাবে করতে বলা হয়েছে। আচ্ছা, আস্ক প্রশ্ন করো এবং হচ্ছে উত্তর দাও। নিচের প্রশ্নগুলো হচ্ছে জোড়ায় জোড়ায় একজন আরেকজনকে প্রশ্ন করো এবং উত্তর দাও। আচ্ছা, দেন তারপরে শেয়ার ইউর রেসপন্স উইথ দ্য ক্লাস। তোমার উত্তরটা, তোমার প্রতিক্রিয়াটা ক্লাসে সবার সঙ্গে ভাগাভাগি করে নাও। আচ্ছা, তাহলে দেখি তোমাদের এখানে 5টা প্রশ্ন রাখা আছে। ডু ইউ লাভ নেচার? প্রথম প্রশ্ন, তুমি কি নেচার ভালোবাসো, প্রকৃতি ভালোবাসো? প্রকৃতি ভালোবাসে না এমন কোন মানুষ কি আছো এখানে? আছো কেউ প্রকৃতি ভালোবাসো না? আচ্ছা, তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে? আমার মনে হয় তোমাদের দেওয়া উচিত প্রশ্নের উত্তরটা খুবই ইজি। সবাই হচ্ছে প্রকৃতি ভালোবাসো, তাহলে সিম্পল একটা উত্তর হচ্ছে কি ইয়েস আই লাভ নেচার। অবশ্যই আমি কি করি, প্রকৃতি ভালোবাসি। তুমি চাইলে এখানেই স্টপ হতে পারো, থামতে পারো, অথবা আমার মনে হয় এখানে আরেকটু ব্যাখ্যা তুমি দিতে পারো যে আসলে তুমি যে প্রকৃতি ভালোবাসো সেটা কেন ভালোবাসো। ভালোবাসার তো কোনো কারণ আছে, তাই না? যে কোনো জিনিস আমরা যদি কোনো কিছু পছন্দ করি, তাহলে সেটা পছন্দ করার পেছনে আমাদের মানে কোনো না কোনো কারণ তো থাকেই, যে এই কারণে এই খাবারটা আমার খুব ভালো লাগে, এই খাবারটা খুব মিষ্টি দেখে এই খাবারটা আমার ভালো লাগে না, ওটা খুব ঝাল দেখে ওটা আমার খুব ভালো লাগে। এইরকম কোনো না কোনো কারণ তো থাকেই। তাহলে তুমি চাইলে কিন্তু প্রকৃতি কেন ভালোবাসো সেটার জন্য দুই একটা কারণ দিতে পারো, অথবা আরেকটু ব্যাখ্যা দিতে পারো। আমি একটু ব্যাখ্যা রেখেছি তোমাদের জন্য। সেটা হচ্ছে নেচার, নেচার ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ অলমাইটি। অবশ্যই সৃষ্টিকর্তার সেরা সৃষ্টি কি, সেরা উপহার কি আমাদের জন্য, গিফট কি, প্রকৃতি। আচ্ছা, দেন হোয়েনেভার আই কাম ক্লোজ টু দ্য নেচার, যখনই আমি প্রকৃতির কাছাকাছি যাই, আমি বলবো না, তোমরা বোর্ডে তাকাবা না, একটু আমাকে বলো তো, যখনই প্রকৃতির কাছাকাছি যাও নিজেতে অনুভূতিটা কেমন হয়? কেমন তুমি অনুভূতি, তোমার অনুভূতি হয়, কেমন ফিল করো? খুব বেশি বোরিং লাগে, না খুব ভালো লাগে, খুব রিফ্রেশিং লাগে, কি লাগে? সে জিনিসটা কিন্তু জানাতে পারো, অবশ্যই জানাতে পারো। তোমরা যদি রেসপন্স করো তোমাদের দক্ষতা বাড়বে, তোমাদের হচ্ছে তোমাদের জন্য ভালো হবে। আচ্ছা, আচ্ছা, তো whenever I come close to the nature, যখনই আমি প্রকৃতির কাছাকাছি যাই, I feel fresh and relaxed। আচ্ছা, আমি খুব বেশি শান্ত অনুভূতি হয় আমার, আমি খুব শান্ত হয়ে যাই, খুব মানে ফ্রেশ ফিল করি। সমস্ত চিন্তা, স্ট্রেস সব কি হয়, দূর হয়ে যায়। যখন সবুজ একটা জায়গায় যাবা, ওখানে খুব সুন্দর বাতাস হবে, তখন দেখবা যে তোমার মাথায় যত দুশ্চিন্তা থাকুক, যত চিন্তা ভাবনা থাকুক, যত মন খারাপ থাকুক, খুব ভালো লাগবে, কিন্তু খুব রিফ্রেশ ফিল হবে, রিল্যাক্সড মনে হবে নিজেকে। আচ্ছা, দেন চলো 2 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে বইতে একটু দেখতে হবে, তোমাদের দেওয়া আছে। হ্যাভ ইউ রিড এনি পোয়েম অন নেচার? তুমি কি প্রকৃতির উপর কোনো কবিতা পড়েছো? অবশ্যই আমরা পড়েছি, ছোটবেলা থেকে প্রকৃতির উপর কবিতা আমাদের পাঠ্য বইতে অন্তর্ভুক্ত করা থাকে এবং আমরা পড়ি, তাই না? তো কে কোন কবিতাটা পড়েছো? আমার কবিতায় যাওয়ার আগে আমি যাই একটু, তোমরা বলবা। আচ্ছা, ফাইমাল মামুন লিখেছে রিল্যাক্সিং। হ্যাঁ, রিল্যাক্সিং, অবশ্যই রিল্যাক্সিং। আচ্ছা, তো এখন আমাকে একটু বলো তো, প্রকৃতির উপর কে কোন কবিতা পড়েছো, বা তোমাদের পছন্দের কোনো কবিতা আছে যেটা প্রকৃতি সম্পর্কিত তোমার ভীষণ ভালো লাগে? অথবা স্কুলের কোনো অ্যানুয়াল ফাংশনে কোথাও হয়তো গিয়েছো, তখন কোনো কবিতা তোমাকে রিসাইট করতে বলা হলো, আবৃত্তি করতে বলা হলো, তখন তুমি কোন কবিতাটা হচ্ছে আবৃত্তি করতে? আমাকে একটু জানাও, কমেন্ট সেকশনে জানাতে পারো, নিজেদের পছন্দ শেয়ার করতে পারো। যত বেশি শেয়ার তত বেশি কেয়ার, তাই না? আচ্ছা, কে কি ভালোবাসো বলো তো? প্রকৃতির উপরে কে কি কবিতা পড়েছো? আচ্ছা, আমি যে কবিতাটা খুব পছন্দ করি সেটা হচ্ছে প্রকৃতির উপর, তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি। আচ্ছা, প্রথমেই তুমি বলবা যে হ্যাঁ, অবশ্যই তুমি প্রকৃতির উপর একটা কবিতা পড়েছো, অথবা অনেকগুলো কবিতা পড়েছো, সেখান থেকে একটা হচ্ছে তুমি মেনশন করতেছো। যেমন ইয়েস আই রিড সো মেনি পয়েমস অন নেচার। অবশ্যই হ্যাঁ, আমি প্রকৃতির উপর অনেকগুলো কবিতা পড়েছি। আচ্ছা, সেখান থেকে একটা কবিতা তুমি মেনশন করতে পারো। ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট পোয়েম ইজ, তার মধ্যে একটা খুব প্রিয় আমার কবিতা আছে, সেই কবিতাটা কি একটু পরে আমরা দেখতে পাবো। তোমরা জানিয়েছো কি? জানাওনি? আচ্ছা, জানাতে পারো। ঠিক আছে, চলো দেখি তো আমরা হচ্ছে কোন কবিতাটা তোমাদের জন্য এখানে রেখেছি। যেহেতু তোমাদের বিষয়টা হচ্ছে ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্য, সেজন্য আমি এখানে কোনো বাংলা কবিতা নেইনি তোমাদের জন্য, চাইলে নিতে পারতাম। তো আমি এখানে একটা ইংরেজি কবিতা রেখেছি, সেটা হচ্ছে রবার্ট ফ্রস্ট, ইংরেজি কবি রবার্ট ফ্রস্টের একটা সুন্দর কবিতা আছে, আমার ভীষণ ভীষণ পছন্দের এই কবিতাটা। সেই কবিতাটাই আজকে আমি তোমাদের জন্য রেখেছি। চলো দেখি, কবিতার নাম হচ্ছে স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং।
আচ্ছা, আহ একটা হচ্ছে কি বলে, তুষার আবৃত সন্ধ্যায় অথবা শীতের সন্ধ্যায় একটা বনের মধ্যে একজন পথিক দাঁড়িয়েছে, এইরকম হচ্ছে একটা টাইটেল। টাইটেলটা ঠিক এরকম, কবিতাটা ঠিক এরকম। আচ্ছা, তো কবিতা সম্পর্কে লাইন বাই লাইন আমি বলবো না, একটুখানি তোমাদেরকে ধারণা দেই কবিতাটা আসলে কি নিয়ে বা কেমন। আচ্ছা, রবার্ট ফ্রস্ট হচ্ছে লিখেছেন এই কবিতাটা। কবিতাটা কিন্তু আরেকটু বড়, আমি তোমাদের জন্য একটুখানি দুটো প্যারা রেখেছি এখানে, বেশি রাখিনি। সেটা হচ্ছে আহ whose woods these are, I think I know। এই যে উডস, আচ্ছা তোমাদের এখানে প্রশ্ন আসতে পারে এখানে উডস বলতে কি কাঠ বুঝাইছে? হ্যাঁ, প্রশ্ন আসতে পারে না? অবশ্যই প্রশ্ন করবা, যত বেশি প্রশ্ন করবা তত বেশি শিখতে পারবা। আচ্ছা, এখানে উডস বলতে কিন্তু কোনো কাঠ বোঝায় নাই, এখানে উডস বলতে পুরো একটা বন বুঝাইছে, পুরো একটা জঙ্গল, পুরো একটা বন বুঝাইছে। আচ্ছা, তো একজন পথিক, তোমরা যদি এখানে ইলাস্ট্রেশনটা একটু দেখো, ঘোড়ায় একজন পথিক, আর ওই পথিক হচ্ছে কোথায়, একটা শীতের সন্ধ্যা হচ্ছে, দেখতে মনে হচ্ছে যেন অন্ধকার রাত এইরকম, আর হচ্ছে তুষার পড়ছে, অর্থাৎ শীতের সন্ধ্যায় সে হচ্ছে ঘোড়ায় করে কোথাও একটা যাচ্ছে, মাঝখানে একটা বন পড়েছে, সে ওই বনের মধ্যে কি করেছে, থেমেছে। কেন থেমেছে? থেমেছে হচ্ছে এই কারণে, শীতের সন্ধ্যায় যে তুষার পড়ছে, গাছপালা তুষারাবৃত হয়ে গেছে, এই জিনিসটা সে খুব উপভোগ করতেছে। এই জিনিসটাই মূলত রবার্ট ফ্রস্ট হচ্ছে কবিতা আকারে লিখেছেন। আচ্ছা, তারপরে দেখো, হিজ হাউস ইজ ইন দা ভিলেজ দো। আমার মনে হয় যার এই বনটা, সেই বনের মালিক, তার বাড়িটা হচ্ছে একটা গ্রামে, আমি জানি, ওই যে প্রতীকটা বলতেছে। আচ্ছা, এরপরে দেখো, হি উইল নট সি মি স্টপিং হিয়ার। আচ্ছা, কিন্তু সে আমাকে দেখতে পাচ্ছে না আমি যে তার বনে দাঁড়িয়েছি। এই কথাটার লাইনটার অর্থ ঠিক অনেকটা এরকম। আচ্ছা, টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো। আচ্ছা, তোমার তার যে বনে তুষার পড়ছে, এই তুষার আবৃত বনটা যে আমি দেখার জন্য দাঁড়াইলাম, সে কিন্তু দেখতে পাচ্ছে না। কার কথা বলেছে? বনের মালিকের কথা বলেছে, যার এই বনটা। আচ্ছা, এরপরে দেখো, মাই লিটল হর্স মাস্ট থিংক ইট কুয়ার। আচ্ছা, আমার ছোট্ট ঘোড়াটা, যে ঘোড়ায় সে যাচ্ছে, সেই ঘোড়াটা চিন্তা করছে যে আসলে এখানে মনে হয় কোনো ভুল হচ্ছে, কেন আমার মালিক হচ্ছে এখানে দাঁড়িয়েছে। আচ্ছা, টু স্টপ উইদাউট এ ফার্ম হাউস নিয়ার। আচ্ছা, এখানে কোনো আশেপাশে কোনো ফার্ম হাউস নেই, তারপরেও আমার মালিক কেন দাঁড়িয়েছে? তার ঘোড়াটা হচ্ছে এরকম চিন্তা করছে যে এটা নিশ্চয়ই ভুল হচ্ছে, ফার্ম হাউস নেই, অথচ সে এখানে দাঁড়িয়ে গেল হুট করে। আচ্ছা, খুব মজার একটা বিষয়, আমার কিন্তু এই কবিতাটা ভীষণ ভালো লাগে। আচ্ছা, বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক, দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার। আচ্ছা, বলতেছে যে ফ্রোজেন লেক এবং শীতের তুষারাবৃত বন এবং ফ্রোজেন লেক, এর মধ্যে হচ্ছে বছরের সেরা সন্ধ্যা, বছরের সেরা তুষারাবৃত সন্ধ্যা। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের রবার্ট ফ্রস্টের কবিতা, যার একটুখানি আমি তুলে দিয়েছি তোমাদের জন্য। কার কার কবিতাটা ভালো লেগেছে আমাকে বলতে পারো। আমার ব্যক্তিগতভাবে এই কবিতাটা কিন্তু ভীষণ ভালো লাগে। আচ্ছা, তারপরে দেখো, রবার্ট ফ্রস্টের কবিতাটা চাইলে তোমরা হচ্ছে পুরোটা পড়তে পারো, এটা আরো কিছু আছে, পুরোটা হচ্ছে তোমাদের জন্য রাখিনি আমি এখানে, অল্প একটু দিলেই হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে চলো, প্রশ্ন হচ্ছে সি নাম্বার প্রশ্ন। সি নাম্বার প্রশ্নে কি বলা আছে? হাউ ডাজ দ্য পোয়েট ডিপিক্ট নেচার ইন দ্য পোয়েম। আচ্ছা, কবি কিভাবে নেচার বা প্রকৃতিকে কবিতায় বর্ণনা করেছে, চিত্র বর্ণন কিভাবে করেছে কবিতায় কবি, সেটা তোমাদের কাছে জানতে চেয়েছে। আচ্ছা, এই যে তোমরা যদি খেয়াল করো, আমি কিন্তু প্রথমেই বলে বলে দিয়েছিলাম যে তুষার আবৃত সন্ধ্যা, তারপরে হচ্ছে একজন পথিক বনের মধ্যে দিয়ে যাচ্ছে, সে এই তুষারাবৃত সন্ধ্যার হচ্ছে সৌন্দর্য দেখার জন্য দাঁড়িয়ে গেছে, তার ঘোড়াটা চিন্তা করতেছে যে কোথাও মনে হয় ভুল হচ্ছে, আশেপাশে কোনো ফার্ম হাউস নেই, তাহলে এখানে কেন দাঁড়িয়েছে। আজকে বছরের সেরা সন্ধ্যাটা হচ্ছে আজকের বছরের, এই কথাটা হচ্ছে পথিক মনে মনে বলতেছে। আচ্ছা, তো এই যে নেচার, এই যে কবিতা লিখেছে, এই কবিতার মধ্যে নিশ্চয়ই কিছু তোমার উপাদান থাকে, যেটা কবিতাকে কবিতা হিসেবে উপস্থাপিত করতে সক্ষম হয়। কবিতাকে কবিতা হিসেবে উপস্থাপন করতে কিছু উপাদান, বিশেষ উপাদান লাগে। সেই জিনিসগুলাই তোমার কাছে আসলে জানতে চেয়েছে, যে কবি কি কি জিনিস দিয়ে চিত্র বর্ণন করেছে, কি কি বিষয় তোমার এই কবিতায় রেখেছে। আচ্ছা, তো দেখি চলো, আমি সি তোমার জন্য কি রেখেছি তোমাদের জন্য। দ্য পোয়েট ডেপিক্ট নেচার ইন দ্য পোয়েম ইন ভেরিয়াস ওয়ে। আচ্ছা, অনেক ভাবেই হচ্ছে, অনেক রকম ভাবে, ভিন্ন ভিন্ন উপায়ে কবি হচ্ছে তোমাদের এই কবিতাটা সাজিয়েছে। কি কি দিয়ে সাজিয়েছে, কি কি দিয়ে চিত্র বর্ণন করেছে একটু দেখি। The poet uses woods fill up with snow to describe the beauty of a snowy evening. আচ্ছা, ভেঙে ভেঙে বলি, লাইনটা অনেক বড় হয়ে গেছে, আমার মনে হয় একটু ভেঙে ভেঙে বললে তোমাদের জন্য ভালো হয়, ঠিক আছে? আচ্ছা, the poet uses, কবি ব্যবহার করেছেন, woods fill up with snow, এইটা কিন্তু কবিতার একটা লাইন।
বনটা হচ্ছে তুষারে ঢেকে গেছে। এটা দিয়ে কি বোঝানো হয়েছে? টু ডেসক্রাইব দ্য বিউটি অফ এ স্নো ইভিনিং। একটা তুষারাবৃত সন্ধ্যার সৌন্দর্য বর্ণনা করতে উনি এই লাইনটা ব্যবহার করেছেন। আমার কথা কি বোঝা যায়? বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে দেখো, ইন দিস পোয়েম, এই কবিতা আরো কি আছে? দ্য পোয়েট হ্যাজ হাইলাইটেড দ্য বিউটি অফ এ স্নোই ফরেস্ট। আচ্ছা, সরি, তুষারাবৃত বনের যে একটা সৌন্দর্য আছে, এটাও কবি হচ্ছে এই কবিতায় বর্ণনা করেছেন। ঠিক আছে, তার মানে কবি মানে মূলত এই কবিতায় বর্ণনা করেছেন শীতের সন্ধ্যার সৌন্দর্য, এবং হচ্ছে গাছের উপরে যখন তুষার পড়ে সেটা দেখতে কেমন হয় সেই সৌন্দর্যটা। তোমরা যদি কোনো সামার বেসড কবিতা নাও, গ্রীষ্মকালীন কোনো কবিতা নাও, তাহলে তোমরা ওইভাবে সেটাকে কি করবা, ডিসক্রাইব করবা, যে ওখানে ফলের কথা বলা থাকে বিভিন্ন, অথবা গ্রীষ্মের তাপদাহের কথা বলা থাকে, ওই জিনিসগুলো হিট ওয়েভের কথা বলা থাকে, তারপরে হচ্ছে ক্লান্ত পথিকের কথা বলা থাকে, ওই জিনিসগুলো হচ্ছে তোমরা এখানে জাস্ট যুক্ত করে দিবা। আর কেউ যদি বর্ষার উপর ভিত্তি করে লেখা, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন বর্ষার অনেক কবিতা, তারপর ফখরুল ইসলাম লিখেছেন, ওই ধরনের কবিতাগুলো যদি নিতে চাও তাহলে ওইভাবে তুমি সেটাকে ডিসক্রাইব করবা। এখানে শীতের সকাল নিয়ে নিয়েছি আমি, এই জন্য হচ্ছে এখানে শীতের বিষয়গুলো এসেছে, তুষার এসেছে, শীতের সন্ধ্যা এসেছে। হ্যাঁ, তোমরা যদি ওইভাবে নাও তাহলে রেইনি ডে হলে বৃষ্টির দিনে আমরা ছাতা নিয়ে যাই, বৃষ্টির ফোঁটার এই যে রেইন ড্রপ, আমি একটু আগে বলেছি বৃষ্টির ফোঁটা শুনতে অনেকেই পছন্দ করে, ছাদের উপরে পড়া, পাতার উপরে পড়া, বৃষ্টির শব্দ, তারপর বৃষ্টির সময় যে ঠান্ডা বাতাসটা হয় সেটা অনেকে পছন্দ করে। এই জিনিসগুলো দিয়ে ফিল আপ করতে পারো। ঠিক আছে, আচ্ছা, এখন সাউন্ড ক্লিয়ার তো না? সবাই শুনতে পাচ্ছো? হ্যাঁ, একজন লিখেছেন আমাদের ছোট নদী। অবশ্যই আমাদের ছোট নদী খুবই পছন্দের, আমার নিজেরও পছন্দ। এটা হচ্ছে আমাদের শৈশবের কবিতা, সবাই খুব পছন্দ করি, তাই না? আচ্ছা, এরপর আসো ডি নাম্বার প্রশ্ন কি বলা হয়েছে দেখি। ডাজ হি ইউজ এনি লিটারারি এলিমেন্টস? আচ্ছা, লিটারারি এলিমেন্টস বলতে বোঝানো হয়েছে সাহিত্য উপাদান, যেটা একটু আগে আমি বলেছি তোমাদেরকে যে কবিতাকে কবিতা হিসেবে উপস্থাপন করতে কিছু বিশেষ জিনিস লাগে, তাই না? এই বিশেষ জিনিসগুলো কি? সাহিত্য উপাদান। আচ্ছা, এখন আসবে এই প্রশ্নে যে কি কি সাহিত্য উপাদান তোমাদের এই কবিতায় আছে। আচ্ছা, লাইক রাইমিং স্কিম, ইমেজেস অর মেটাফর টু ডিসক্রাইব নেচার। আচ্ছা, এই ডি নাম্বারটা একটু বলি আমি তোমাদেরকে, সেটা হচ্ছে তোমাদের পরবর্তী, এখন হচ্ছে এরা আমি খুঁজে পাবো না। আচ্ছা, যাই হোক, আমি এখন খুঁজে পাবো না, খুঁজে আসলে লাভ নেই। তোমাদের পরবর্তী একটা চ্যাপ্টার রাখা হয়েছে লিটারারি তোমার এলিমেন্টস গুলো নিয়ে, সাহিত্যিক উপাদান নিয়ে আলাদাভাবে ব্যাখ্যা করা আছে। ওই চ্যাপ্টারটা না পড়লে আসলে তোমরা এই যে জিনিসগুলো যেখানে দেওয়া আছে, রাইমিং স্কিম বলতে ছন্দ পরিকল্পনা, ইমেজেস, তারপরে মেটাফোর, রূপক, এই জিনিসগুলো আসলে বোঝানো সম্ভব হবে না। তো এই জিনিসের সম্পূর্ণ ব্যাখ্যা হচ্ছে তোমরা লেকচার নোটে পাবা। আমি আবার বলে দিচ্ছি, রাইমিং স্কিম, ইমেজ, মেটাফোর, লাইক, স্মাইল, এগুলো হচ্ছে আমাদের সাহিত্য উপাদান। এই জিনিসগুলো দিয়ে কবিতা লেখা হয় বা কবিতাতে এই জিনিসগুলো তোমরা পাবা। তো এই জিনিসগুলো হচ্ছে এই চ্যাপ্টারের বেস না, আমাদের এই টপিকের জন্য না, এই টপিকের জন্য না। এই জন্য আমি লেকচার নোটে হচ্ছে তোমাদের জন্য ডিসক্রিপশন খুব ভালোভাবে দেওয়া আছে, তোমরা অবশ্যই অবশ্যই লেকচার নোট ফলো করবা, লেকচার নোট ছাড়া কোনো উপায় নাই তোমাদের। আচ্ছা, তো এই জিনিসগুলো হচ্ছে লেকচার নোটে আমরা ভালোভাবে আলোচনা করব, এবং পরবর্তী যে চ্যাপ্টার আছে ওখান থেকে আমরা আলোচনা নেব। আচ্ছা, এখানে আমি বেশি কিছু তোমাদেরকে এটা বলবো না, তাহলে সবার মাথাটা কি হয়ে যাবে, ঘুরে যাবে। একটার ভেতরে অন্যটা ঢোকানোর কোনো দরকার নাই। ঠিক আছে, তুমি জাস্ট সিম্পলি বলে দিবা যে ইয়েস, হ্যাঁ, দ্য রাইটার ইউজ লিটারারি এলিমেন্টস লাইক রাইমিং স্কিম, ইমেজেস অ্যান্ড মেটাফোর ডিসক্রাইব নেচার। হ্যাঁ, প্রকৃতিকে বর্ণনা করার জন্য কবি অবশ্যই এটা ব্যবহার করেছেন। কি কি ব্যবহার করেছেন? রাইমিং স্কিম, ছন্দ পরিকল্পনা, অথবা মিল বিন্যাস বলতে পারো, তারপর ইমেজেস, ভাবমূর্তি, অ্যান্ড মেটাফোর, রূপক ব্যবহার করেছেন, রূপক, উপমা, এগুলো ব্যবহার করেছেন হচ্ছে এই কবিতায় কবিতাকে সুন্দর করার জন্য। যেমন একটা দুইটা আমি তোমাদেরকে এক্সাম্পল দেই, যেমন স্নোই ফরেস্ট বলতে শীতের যে তুষার হয়, তুষার আবৃত বনের কথা বলা হয়েছে, এটা একটা উপমা হিসেবে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, উডস যেটা বলেছি কাঠ হয়, আমরা জানি অনেকেই তোমরা স্টুডেন্টরা উড বলে আমরা কি বুঝি, কাঠ। আসলে এখানে এই কাঠটা মেটাফোর হিসেবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। কাঠ বলতে একটা বনকে বোঝানো হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এই জিনিসগুলো নিয়ে তোমরা লেকচার নোটে পাবা ডিটেলস। আর পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই এটা নিয়ে আলোচনা করব যখন তোমাদের সাহিত্য উপাদানের ক্লাসটা আসবে তখন। আচ্ছা, লাস্ট যে কোয়েশ্চেন সেটা হচ্ছে ই নাম্বার, ডু ইউ থিংক দ্য ইউজ অফ লিটারারি এলিমেন্টস মেক দ্য পোয়েম ইন্টারেস্টিং? আচ্ছা, ডু ইউ থিংক, তুমি কি মনে করো দ্য ইউজ অফ লিটারারি এলিমেন্টস, সাহিত্য উপাদান ব্যবহার
অথবা সাহিত্য অলংকার ব্যবহার মেক দ্য পোয়েম ইন্টারেস্টিং। এই সাহিত্য উপাদান ব্যবহার করলে অথবা সাহিত্যের অলংকার ব্যবহার করলে কবিতাটা আরো সুন্দর হয়। তুমি কি এটা মনে করো? তোমার মতামত জানতে চেয়েছি। অবশ্যই সুন্দর হয়। সাহিত্য উপাদান ছাড়া তো সাহিত্য মানে পসিবল না। আচ্ছা, তাহলে তোমার উত্তর কি হবে? ইয়েস। আমরা যেটা বলি সবসময়, হ্যাঁ অবশ্যই। আই থিংক লিটারারি এলিমেন্টস, আমি মনে করি যে সাহিত্য উপাদান মেক দ্য পোয়েম মোর ইন্টারেস্টিং, কবিতাকে আরো অনেক বেশি মজাদার করে দেয়, আরো বেশি আকর্ষণীয় করে। বিকজ পোয়েট্রি ইজ এ, কারণ কবিতা হচ্ছে এ পার্ট অফ লিটারেচার, সাহিত্যের একটা উপাদান। যেটা সাহিত্যের উপাদান সেটাতে সাহিত্যের কোনো জিনিস থাকবে না, কোনো উপাদান থাকবে না, এটা কি হয়? এটা কিন্তু খুব কমন একটা বিষয়, সাধারণ জ্ঞানের একটা বিষয়, কমন সেন্স। তাহলে আমরা বুঝতেই পারছি যে এটা সাহিত্যের উপাদান। সাহিত্য যেখানে থাকে সেখানে সাহিত্যের উপাদান অবশ্যই থাকবে। সো লিটারারি এলিমেন্টস মেক দ্য পোয়েম মোর মেলোডিয়াস। আচ্ছা, মেলোডিয়াস বলতে কি বলেছিলাম ভোকাবুলারিতে, কারো মনে আছে? শ্রুতি মধুর। সুতরাং সাহিত্য উপাদান ব্যবহার আমাদের কবিতাকে আরো কি করে? শ্রুতি মধুর করে। এখন ভুলভাল কিছু শব্দ তুমি যদি বসায় দাও, এগুলো শুনতে ভালো লাগবে? তোমার মনে হবে কান ব্যথা করতেছে, তাই না? এমন মনে হবে। এই জন্যই সাহিত্য উপাদানগুলো কবিতাকে সুন্দর করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আচ্ছা, আমাদের মনে হয় এটাই তো লাস্ট স্লাইড, 13 নম্বর স্লাইড। এটাই আমাদের শেষ স্লাইড। আজকের মতো ক্লাসটা হচ্ছে এখানেই শেষ হবে। তার আগে হচ্ছে আমি একটু তোমাদের কিছু কথা বলে নেই। কে হচ্ছে ক্লাসটা বুঝেছো, ভালো লেগেছে? কমেন্ট জানাতে পারো। কারো প্রশ্ন থাকলে সেটাও জানাতে পারো। আচ্ছা, যারা ক্লাসে ছিলেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সাউন্ড প্রবলেম থাকা সত্ত্বেও যারা পুরো ক্লাসে সঙ্গ দিয়েছেন অনেক ধন্যবাদ আন্তরিকভাবে। আর হচ্ছে আমাদের আজকের সাউন্ড প্রবলেমের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি পরবর্তী সময় থেকে এরকম আর হবে না। সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আমার সঙ্গে থাকবেন। আমি আপনাদের লিটারেচার অংশ নিয়ে সবসময় প্রত্যেক শনিবার সন্ধ্যা ঠিক ৭ টায় ক্লাস নেব। তো আম নিজেরা ক্লাস করবেন। পরিচিত যারা আছে তাদেরকে অবশ্যই আমাদের সেটআপ স্কুল সম্পর্কে বলবেন, ক্লাস সম্পর্কে বলবেন। এবং নিজেরা দেখবেন, অন্যদের কাছে পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ দেবেন। আমাদের হচ্ছে আপনাদের সাহায্য খুবই দরকার, সাপোর্ট দরকার। তো সবাই পাশে থাকবেন। আচ্ছা, একজন লিখেছেন ক্লাস 8 এর কবে স্টার্ট হবে? আচ্ছা, ক্লাস 8 এর কবে স্টার্ট হবে সেটা এখনো হচ্ছে আমরা সিদ্ধান্ত নেইনি। তবে সিদ্ধান্ত নিলে অবশ্যই আমাদের অফিসিয়াল পেজে চোখ রাখবেন। ওখানে আমাদের সবগুলা ইনফরমেশন দেওয়া হবে, জানানো হবে। কারো কোনো প্রশ্ন আছে, কারো কোনো কিছু জানার আছে, আমাকে বলার আছে, থাকলে বলতে পারেন। আর ১ মিনিটের মধ্যে হচ্ছে, না হলে আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। আচ্ছা, আসমা খাতুন লিখেছেন লিটল রেড। আচ্ছা, এটা আপনার পছন্দের কবিতা। অনেক ধন্যবাদ। আসলে কবিতাটা সুন্দর। আমি নিজেও পড়েছি। আচ্ছা, কারো কোনো জানা নেই, কারো কোনো জিজ্ঞাসা নেই। তবে তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে।